মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতি সচল করার চেষ্টা। শিগগিরই আসছে বেশ কিছু ঘোষণা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। দেশে করোনার সংক্রমণ কমতে পারে জুনে, বলছে বিশেষজ্ঞ কমিটি। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি হবে ভয়াবহ। 6টি কোম্পানিকে ওষুধ তৈরির অনুমোদন। ইতালি, ফ্রান্স ও স্পেনে কমেছে করোনায় মৃত্যু। নতুন করে বাড়ছে রাশিয়ায়। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় মারা গেছে 1100 জন। লকডাউনে আশা জাগাচ্ছে ই কমার্স। বেড়েছে অনলাইনে বেচা কেনা। নিত্য পণ্যের চাহিদাই সবচেয়ে বেশি। করোনা কালেও থেমে নেই পদ্মা সেতুর নির্মাণ কাজ। বসানো হলো 29তম স্প্যান। দৃশ্যমান হলো 4.25 কিলোমিটার এলাকা। স্বাগত দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের থাবায় থমকে গেছে দেশের অর্থনীতি। তাই মানুষকে সুরক্ষিত রেখেই অর্থনীতির চাকা সচল করার চেষ্টা করা হচ্ছে। আর এই লক্ষ্য নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই সেগুলো ঘোষণা দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, করোনায় বড় ধরনের ক্ষতি মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকলকে বিধি নিষেধ মেনে চলার আহ্বানও জানান তিনি। আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। ধীরে ধীরে আমরা কিছু কিছু জিনিস উন্মুক্ত করে দিচ্ছি, কিন্তু সেখানে আপনাদের সবাইকে নিজেকে সুরক্ষিত করতে হবে, আবার অপরকেও সুরক্ষিত রাখতে হবে। বিভিন্ন জেলাভিত্তিক যে সমস্ত ছোটোখাটো ক্ষুদ্র শিল্প রয়ে গেছে সেগুলি তারা চালাতে পারবেন, সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি। এবং আমাদের অর্থনীতির চাকাটা যাতে গতিশীল থাকে, সেখানে মানুষকে সুরক্ষিত রেখে, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেগুলি যেন পরিচালিত হতে পারে, তার জন্য যথাযথ পদক্ষেপ নেয়। এবং এ ব্যাপারে ইতিমধ্যে বেশ কতগুলি নির্দেশনা আপনারা খুব শিগগিরই পাবেন। এটা আমাদের ক্যাবিনেট ডিভিশন থেকে সেটা ঘোষণা দেওয়া হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, করোনা সংকটে জীবন জীবিকা ও অর্থনীতিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে। প্রয়োজনে 18টির বাইরের মন্ত্রণালয়গুলোকেও স্বাস্থ্যবিধি মেনে খুলতে হবে। এই বাস্তবতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, সুরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে আরও সচল করার পরিকল্পনা আছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে। মাঠে সোনালী ধান, করোনা দুর্যোগের মধ্যে কৃষকের মুখে হাসি। সেই ফসল ঘরে তোলার অক্লান্ত পরিশ্রম। আম চাষিদের জন্য সুখবর, সেখানেও গাছে গাছে সবুজ স্বপ্ন। সীমিত আকারে খুলেছে পোশাক খাত। স্বাস্থ্যবিধি মানার চেষ্টা চলছে। রাষ্ট্র বলছে, স্বাস্থ্যবিধি মেনে বাকি শিল্পগুলো সীমিত আকারে খোলা যাবে। বিশ্লেষকরা বলছেন, করোনার প্রথম ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অর্থনীতি। এক্ষেত্রে রাষ্ট্রকে সহায়ক ভূমিকায় থাকতে হবে। এখন তো 18টা মন্ত্রণালয় এবং বিভাগ খোলা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল সড়ক এবং সেতু, এটা খোলা নাই, এটা খুলে দেওয়া উচিত। রেল পথ মন্ত্রণালয় খোলা নেই, সেটা খুলে দেওয়া যেতে পারে। সেটা তো রেলের যোগাযোগের ব্যাপার আছে। ধর্ম মন্ত্রণালয় খোলা নেই, সেটাও দ্রুত খুলে দেওয়া যেতে পারে। আর এমনিতেই কিন্তু সরকারি কর্মকর্তাদের বলা হয়েছে যে তারা স্টেশনে থাকবেন, তাদের নিজ নিজ কর্মস্থলে থাকবেন, তারা নিজ নিজ কর্মস্থল থেকে যেতে পারবেন না। বিশ্লেষকদের পরামর্শ, জীবনকে বাঁচিয়েই জীবিকা ও অর্থনীতিকে ধীরে ধীরে চাঙ্গা করতে হবে। ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানার উৎপাদন, এগুলো আমরা কবে শুরু করতে পারবো? এটা অবশ্যই আমাদের শুরু করতে হবে। সেটা আমাদের অর্থনীতি বাঁচানোর যুদ্ধ। এখন আমরা যেটা করতে পারি যে আমাদের মাথায় যে জীবন বাঁচানোর যে যুদ্ধ আমরা করছি, সেটা মাথায় ঠিক মতো রেখে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে এবং বাকি মন্ত্রণালয়গুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া যেতে পারে। আমাদের সাফল্য দরকার এবং আমাদেরকে এই যে চেইনটা, শেকলটা ভেঙে ফেলা দরকার। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। এই বাস্তবতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংক্রমণ ঠেকানো ও অর্থনীতি বাঁচানো এই নীতি নিয়েই কাজ করছে সরকার। প্রয়োজনে আরও মন্ত্রণালয় ও অধিদপ্তর খোলারও পরিকল্পনা আছে। যেটা রাষ্ট্রের জন্য যখন প্রয়োজন হবে সেটা তখন খোলা যাবে। আমরা আরো কিছু নিশ্চিত করবো যদি প্রয়োজন মনে হয়। এর মধ্যে সরকার চাচ্ছে আন্তরিকভাবে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে। তা আমাদের অন্তত আমার মে মাসটা আমাদের এরকমই থাকবে
যে আমরা অত্যন্ত সতর্কতার সাথে যদি আরো দুই একটা আমাদের অফিস খুলতে হয়, সেটা আমাদের প্রজ্ঞাপনের দেয়াই আছে, জরুরি যেটা মনে হবে সেটাই আমরা খুলতে পারবো। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থাকেও করোনা সংকটকালে ব্যবসা বান্ধব করা হচ্ছে। প্রয়োজনে মাঠ পর্যায়ে আরও শাখা খোলা রাখা হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। আর্থিক কর্মকাণ্ড সচল করতে এবং আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে ব্যাংকিং লেনদেন স্বাভাবিক সময়ে আনা উচিত বলে মত অর্থনীতি বিশ্লেষক ও সিনিয়র ব্যাংকারদের। সংশ্লিষ্টরা বলছেন, সীমিত পরিসরের লেনদেনের কারণে নানা প্রতিবন্ধকতায় পড়ছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের নির্দেশনা মেনেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু রাখা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা মহামারীর এই সময়ে দেশের ব্যাংকিং লেনদেন সীমিত করে আনায় সপ্তাহে 2 থেকে 3 দিন খোলা রাখা হচ্ছে অনেক কর্পোরেট শাখাও। ফলে সীমিত পরিসরে চালু থাকা ব্যাংকগুলোতে বাড়তি চাপ পড়ছে গ্রাহকের। দীর্ঘ সময় থাকতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে। করোনা দুর্যোগের এই সময়ে প্রায় 1 মাস পণ্য খালাস করতে পারেনি বাণিজ্যিক আমদানিকারকরা। পরে কন্টেইনার খালাসে ভাড়া মওকুফ করায় কিছুটা গতি ফিরতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ড সচল রাখতে ব্যাংকিং সেবার পরিধি আরও বাড়ানো উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যাংক ব্রাঞ্চগুলোকে খোলা রাখতে হবে এবং প্রত্যেকটা ব্যাংক হলো একটা রাষ্ট্রের যত কর্মকাণ্ড আছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা সেতুবন্ধন। হেড অফিস সহ ব্রাঞ্চগুলা স্বাস্থ্যসম্মত বিধি মেনটেন করে এটাকে যত সম্ভব চালু রাখা দরকার। আমার মনে হয় ব্যাংকিং আওয়ার এখনকার মতো হইলে একটু ইনসাফিসিয়েন্টই মনে হচ্ছে। এইটা মেইন শাখাগুলো, এক্সপোর্ট ইম্পোর্টের শাখাগুলো যেখানে ফ্যাক্টরি বা মিল কারখানা আছে এবং সেগুলো খোলার নির্দেশ যদি সরকার দেন, তাহলে ওইসব জায়গায় আমার মনে হয় আরেকটু বর্ধিত সময়ের জন্য এই ব্যাংকিং সেবাটা চালু করা দরকার। তবে অধিকাংশ ব্যাংক এডি ব্রাঞ্চের মাধ্যমে বৈদেশিক লেনদেন ও আমদানি রপ্তানি বাণিজ্যের প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে বলে দাবি এই ব্যাংকারের। ব্যাংকগুলো এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের এই ছুটি কিংবা লকডাউনের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনিভাবে ব্যাংকগুলো। সুতরাং এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যেটি ব্যাংকের মাধ্যমে পরিচালনা করতে হয়, সেটি যেমন ব্যবসায়ীদের জন্য প্রয়োজন, ব্যাংকের জন্য কিন্তু ব্যাংকের ব্যবসায়ের জন্য কিন্তু সেটা প্রয়োজন। গত 26 এপ্রিল বাণিজ্যিক এলাকাগুলোতে ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে দুপুর 2টা পর্যন্ত করার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। গভর্নমেন্টের যে লকডাউনের ধারাবাহিকতায় যদি ভবিষ্যতে গভর্নমেন্ট যেটাকে শিথিল করে, তার ধারাবাহিকতাও বাংলাদেশ ব্যাংক সেই আলোকেই তখন হয়তো শিথিল করবে এই চিন্তা করছে। বন্দর ও বাণিজ্যিক এলাকা ছাড়া গ্রাহকদের সাধারণ ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনেক গ্রাহককে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মে মাসেই দেশে 50,000 মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। মৃত্যু হতে পারে 800 থেকে 1000 জনের। তবে সংক্রমণ পরিস্থিতি আরও মারাত্মক হলে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বেড়ে 1 লাখে পৌঁছতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর গঠিত 8 সদস্যের জনস্বাস্থ্যবিদরা এমন পর্যালোচনা করেছেন। এদিকে দৈনিক অন্তত 10,000 পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর সবকিছু অনুকূলে থাকলে জুনে সংক্রমণ কমতে পারে বলেও আভাস তাদের। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি, আর মারা গেছেন 170 জনের বেশি মানুষ। করোনায় দেশের কত মানুষ আক্রান্ত ও মৃত্যুর শিকার হতে পারেন তা নিয়ে একটি পর্যালোচনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের 8 সদস্যের বিশেষজ্ঞ টিম বলছে, প্রক্ষেপণের প্রথমটি রক্ষণশীল, আর দ্বিতীয় প্রক্ষেপণের তথ্য বলছে এই আক্রান্তের সংখ্যা হতে পারে 1 লাখ। এমন খবর জানানো হয়েছে সরকারের উচ্চ মহলেও। মানুষের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এবং নিয়মিত হাত ধোয়া, এই সমস্ত জিনিস আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা এই অবশ্যই 50,000 কম নয়, তবে 50,000-এর ঊর্ধ্বে যাবে না, এটা আমরা আশা করতে পারি। 1,21,000 পর্যন্ত হয়ে যেতে পারে, কিন্তু যদি আমাদের এই সমস্ত সবকিছু না মানা হয়। 8টি বিভাগের 8 জন জনস্বাস্থ্যবিদদের সমন্বয়ে গঠিত কমিটি বলছে, জুনে কমে আসতে পারে সংক্রমণ, তবে জনস্বাস্থ্যের বিষয়টি অবহেলা করলে জুনেও বেড়ে যাবে আক্রান্তের সংখ্যা। জুন মাস
মাসের সেকেন্ড উইক থেকে আমরা একটা মোটামুটি নর্মাল দিকে যাওয়ার আশা, জুন মাসের সেকেন্ড উইক থেকে এরকম আমাদের আশা হতে পারে। এদিকে করোনা নিয়ে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি 8টি বিষয়ে 22টি সুপারিশ করেছেন। জরুরি ভিত্তিতে 5 লাখ কিট সংগ্রহের সুপারিশ করেছে এই কমিটি এবং দৈনিক পরীক্ষার পরিমাণ আরো বাড়ানোর সুপারিশ করা হয়েছে। রোগী যখন একটা শনাক্ত হবে, সেই রোগীর সংস্পর্শে কারা কারা আসছেন তাদেরকে খুঁজে বের করা, এজন্য আমাদের আসলে স্বাস্থ্য গোয়েন্দা দরকার। কেননা এগুলো কাজ যদি আমরা না করি তাহলে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে থাকবো। 5 লাখ কিট আমাদের দরকার, 1,24,000 আমাদের হাতে ছিল সেই সময়। টেস্ট করলেই হবে না, টেস্টগুলোকে ঠিক মতো করতে হবে, স্যাম্পল কালেকশনটা ঠিক মতো করতে হবে। এগুলো অনেক শুধু নাম্বার অফ টেস্ট আমরা নাম্বার অফ টেস্ট না, কোয়ালিটি অফ টেস্ট। স্যাম্পল কালেকশন যদি ঠিক মতো না হয় তাহলে পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে। করোনা নির্ধারিত হাসপাতালগুলোই সেবার মান আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এদিকে 6টি ওষুধ কোম্পানিকে দেশে করোনা ভাইরাসের সম্ভাব্য ওষুধ রেমডেসিভির উৎপাদনের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। কোম্পানিগুলো হলো বেক্সিমকো, বিকন, এসকেএফ, ইনসেপ্টা, স্কয়ার ও হেলথ কেয়ার। দেশের বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে কোম্পানিগুলোকে এই ঔষধ উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। কাঁচামাল আমদানি করে দ্রুতই উৎপাদন শুরু করবে কোম্পানিগুলো। ওষুধগুলো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হাসপাতালগুলোতে পাঠানো হবে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার করার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার করা হচ্ছে। সার্স ও ইবোলা ভাইরাসের বিরুদ্ধে বেশ ভালো কাজ করার ইতিহাস রয়েছে ওষুধটির। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। কোভিড-19-এর প্রাদুর্ভাব কিছুটা কমে আসায় প্রাণ ফিরে পেতে শুরু করেছে ইউরোপের কয়েকটি দেশ। গেল 6 সপ্তাহের মধ্যে স্পেনে একদিনে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র 164 জন। এছাড়া স্পেনে লকডাউন খুলে দেওয়ায় লোকজন বাইরে বেরোতে শুরু করেছে। তবে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা দিয়েছে স্প্যানিশ সরকার। এদিকে ফ্রান্স, ইতালি, জার্মানি এমনকি যুক্তরাজ্যেও গেল 24 ঘন্টায় মৃতের সংখ্যা অনেকটা কমে এসেছে। যুক্তরাষ্ট্রেও ভাইরাস সংক্রমণ নিম্নগামী হয়েছে। একদিনে মারা গেছে 1128 জন। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 68,572 জনে। কিন্তু করোনা ভাইরাসের হটস্পট হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়া। একদিনে সেখানে 10,663 জন সংক্রমিত হয়েছেন। এছাড়া ব্রাজিল, পেরু ও ভারতেও দ্রুততার সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 2,48,000-এর বেশি মানুষ, আর আক্রান্ত হয়েছে 35,62,000। এদিকে ভারতের দিল্লিতে লকডাউন খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর ইরানেও মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এছাড়া বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি যাত্রীদের মাস্ক ব্যবহারের প্রতি জোর দিয়েছে। এবারে হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। বরিশালে ফ্রন্টলাইন করোনা যোদ্ধা হিসাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন 2 চিকিৎসক এবং 2 টেকনোলজিস্ট। জীবনের ঝুঁকি নিয়েই বিপর্যয়ে মানব সেবায় নিজেদের বিলিয়ে দিচ্ছেন তারা। তবে কোনো প্রশংসা পাওয়ার জন্য নয়, মানবিকতা ও দায়িত্ববোধ থেকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলছেন এই করোনা যোদ্ধারা। রাহাত খানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বীপজেলা ভোলার মনপুরায় স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব ও টেকনোলজিস্ট না থাকায় এক বেসরকারি ল্যাবকে নমুনা সংগ্রহ করতে বলেছিলেন ডাক্তার মাহমুদুর রশিদ। তবে তারা রাজি না হওয়ায় নিজেই করোনা সন্দেহভাজনদের নমুনা সংগ্রহে নামেন। এ পর্যন্ত 14 জনের নমুনা সংগ্রহ করেছেন তিনি। এই দুর্যোগের সময় নিজের দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে থাকতে চান বলেও জানান তিনি।
জনবল না থাকা সত্ত্বেও একটি দায়িত্ববোধ এবং অন্য স্বাস্থ্যকর্মীদেরকে অনুপ্রাণিত করার জন্য আমি নিজের এই স্যাম্পেল কালেকশনের দিকে মনোযোগী হই, কারণ আমাদেরকে যে কোনোভাবেই হোক এখানে করোনা আছে কি না জনগণকে আশ্বস্ত করা একটি রাষ্ট্রীয় দায়িত্ব। এদিকে করোনা মহাদুর্যোগে সেবা দেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরগুনার চিকিৎসক কামরুল আজাদ। তিনি রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি সহকর্মীদের করোনা বিষয়ে প্রশিক্ষণ এবং রোগীদের নিজের টাকায় কিনে দিচ্ছেন পুষ্টিকর খাবার। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৭ মার্চ থেকে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হয়। ওই দিন থেকে নমুনা সংগ্রহের কাজ একাই করছেন টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদার। এ পর্যন্ত ৩ শতাধিক ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন তিনি। মানবিক দায়িত্বের জায়গা থেকে জীবনের ঝুঁকি জেনেও এই কাজ করছেন বলে জানান তিনি। সকলের দোয়া, আন্তরিকতা, ভালোবাসা নিয়ে শুধুমাত্র কোভিড-19 রোগী নয়, দেশ তথা জাতি ও মানুষের কল্যাণে জীবের পাশে থাকতে চাই। এদিকে সহকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি একা প্রায় ৫০ জনের নমুনা সংগ্রহ করে নজর কেড়েছেন পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের ল্যাব টেকনোলজিস্ট আব্দুর রশিদ। আর এমন স্বাস্থ্যকর্মীদের অনুসরণ করতে বলছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। তারা যে কাজ করছে আমাদের সব স্বাস্থ্যকর্মী তাদেরকে অনুসরণ করা উচিত, তাহলেই আমাদের এই যে কোভিড যে যুদ্ধে আমরা নেমেছি সেই কোভিড যুদ্ধে আমরা জয়লাভ করতে সক্ষম হব বলে আমি আশা করি। দেশে গতকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৯,৪৫৫ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালে করোনা জয় করে বাড়ি ফিরেছেন ২ জন। ২০ দিনের চিকিৎসা এবং নিয়মানুবর্তিতায় সুস্থ হয়ে এখন সবার অনুপ্রেরণা হয়েছেন তারা। তাদের মতে ভয় করলে হবে না করোনা জয়, থাকতে হবে প্রবল সাহস আর আত্মবিশ্বাস, মানতে হবে স্বাস্থ্যবিধি আর ডাকতে হবে সৃষ্টিকর্তাকে। রাহাত খানের তথ্য এবং ছবিতে আরও একটি রিপোর্ট। গত ১২ এপ্রিল বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন ২ রোগীর শরীরে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। বরিশালের মেহেন্দিগঞ্জের আব্দুর রব মুন্সির বয়স ৬০ বছর এবং বাকিরগঞ্জের বজলুর রশিদের বয়স ৫৫ বছর। ২০ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে নিজ বাড়ি ফিরেছেন তারা। তাদের মতে সাহস, শক্তি আর আত্মবিশ্বাস হারালে চলবে না। স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে অনুসরণ করলেই করোনাকে জয় করা সম্ভব। মনোবল রেখে এবং ৫ ওয়াক্ত রোজা নামাজ করছি, আর গরম পানি দিয়ে গড়গড়া করছি, গরম পানি খাইছি, লেবু খাইছি, অন্য ফল ফুল খাইছি। করোনা মানে একটা কিছুই না। এটা শুধু নিজের মনকে সবল রাখা আর ঠিকমতো খাওয়া দাওয়া করা এবং ফল ফ্রুট বেশি বেশি খাওয়া, পানি বেশি বেশি খাওয়া। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলায় আক্রান্তদের সেবা যত্ন করেও করোনা মুক্ত রয়েছেন তাদের স্বজনরা। তার সাথে একাত্রে থাকি, চলাফেরা করি, কিন্তু আমার কোনো আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয় না। বরিশাল বিভাগে ১২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লকডাউনের এই সময়ে বেড়েছে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর বেচা বিক্রি। দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি বলছে এখন বিক্রি হওয়া পণ্যের বেশিরভাগই দৈনন্দিন নিত্যপণ্য। তাই রাজধানীর পাড়া মহল্লা সহ দেশের অনেক দোকানকেও আনা হচ্ছে ইভ্যালি এক্সপ্রেস শপের আওতায়। স্বাস্থ্যবিধি মেনে যা দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতার হাতের নাগালে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানের সংখ্যাও। করোনা মহামারীর এই সময়ে যাদের অনেকের বিক্রিও বেড়েছে কয়েক গুণ। এই যেমন ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি দুর্যোগকালীন এই সময়ে পাড়া মহল্লার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে এসেছেন অনলাইন সেবার আওতায়। ২৬টি দোকান নিয়ে শুরু করলেও এখন দেশের ৩০টি জেলায় প্রায় ২৫০টি এক্সপ্রেস শপ রয়েছে ইভ্যালির, যার মাধ্যমে দৈনন্দিন পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছেন খুব সহজেই। ইভ্যালির মাধ্যমে আমরা মোটামুটি ভালো একটা রেসপন্স পাচ্ছি। ইভ্যালি বিভিন্ন প্রণোদনার মাধ্যমে মানুষকে প্রোডাক্ট কিনতে আরও আগ্রহী করতেছে বেশি, বাসায় থাকার জন্য আগ্রহী করতেছে বেশি। অনলাইনগুলো যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদেরকে, সো আমরা আসলে খুব ভালো মতো ঘরে থাকতে পারছি এবং আমাদের দৈনন্দিন যে প্রোডাক্টগুলো দরকার সেগুলো খুব
মানে স্বল্প সময়ের মধ্যে বুঝে পাচ্ছি আর কি। যদিও স্মার্টফোন, ইলেকট্রনিক্স পণ্য ও আমদানি নির্ভর পণ্য সামগ্রীর বেচাকেনা তুলনামূলক কমেছে। ইভ্যালি জানায় গত এক মাসে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ। দুর্যোগকালীন এই সময়ে ৩১,০০০-এরও বেশি অর্ডার ডেলিভারি দেওয়া হয়েছে এক্সপ্রেস শপের মাধ্যমে। নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো, অ্যাটলিস্ট সেই পণ্যগুলো যাতে কাস্টমাররা খুব সঠিক এবং দ্রুত সময় পায়, সেই জায়গা থেকে আমরা ইভ্যালি এবং অন্যান্য কমার্স আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই ধরনের লকডাউন যদি আরও কন্টিনিউ হয়, তাতে যাতে আমরা আমাদের সাপোর্টটা কন্টিনিউ রাখতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ক্যাশ অন ডেলিভারিতেও কাস্টমাররা কিনতে পারবেন, প্রিপেমেন্টেও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। অফকোর্স বেশ কিছু প্রোডাক্টে বেশ কিছু দামে ফ্রি শিপিংও আমরা রেখেছি। সরকারি নীতি সহায়তা অব্যাহত থাকলে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক সম্ভাবনা আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব বলে মত খাত সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে চলছে অঘোষিত লকডাউন। কাজকর্ম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা চালক ও অসচ্ছল মানুষ। দেশের এই সংকটকালীন সময়ে কুমিল্লায় অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী টিম সংসপ্তক। নাঙ্গলকোট উপজেলায় এই টিম খাবার পৌঁছে দিচ্ছে অসহায় মানুষদের ঘরে ঘরে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন তারা। হুমায়ুন কবির জীবনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটের সময় নাঙ্গলকোট উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করছে স্বেচ্ছাসেবী টিম সংসপ্তক। নাঙ্গলকোট উপজেলার অসহায় দুস্থ মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন তারা। এ খাদ্য সহায়তা পেয়ে খুশি হতদরিদ্ররা। এই অসহায় গরিবের যে সহযোগিতা করছেন, এটা অনেক ভালো লাগছে স্যার। আমার ঘরে খাবার ছিল না, 4 দিন পর্যন্ত নয়নি জনে খাবার আনছে, তার ধন্যবাদ। আমি যে খুশি, আল্লাহ খুশি। টিমের সমন্বয়কারী জহিরুল ইসলাম জানান, চাল, আলু, পেঁয়াজ, তেলের পাশাপাশি ইফতার সামগ্রীও দেয়া হচ্ছে। 1700 পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। পাশাপাশি 45 জন কর্মহীন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবার পৌঁছে দিয়েছি এবং 15 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে খাবার পৌঁছে দিয়েছি। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানালেন সংশ্লিষ্টরা। আর আমাদের সংসপ্তক টিমের আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা মানুষের জন্য কিছু করব, মানুষের জন্য কিছু করার তাড়না থেকে আসলে আমরা এই কার্যক্রমে নেমেছি। এইভাবে আমাদের প্রতিটি কার্যক্রম, যেখানে যারা দুস্থ আছেন তাদের পিছিয়ে আমাদের প্রত্যেক ইউনিয়নে যারা টিম লিডার আছেন, সদস্য আছেন, সবাই ছুটে যান মানবতার জন্য। এছাড়া পুরো উপজেলায় নিয়মিত জীবাণুনাশক প্রয়োগ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ছাড়াও আরও অনেক জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিম সংসপ্তক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে অন্য প্রসঙ্গ। করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই পদ্মা সেতু নির্মাণযজ্ঞ। আজ সকালে পদ্মা সেতুর 29তম স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো মূল সেতুর 4350 মিটার। সংশ্লিষ্টরা জানান, রোববার সকাল 8টার দিকে মাওয়া কনস্ট্রাকশন এরিয়া থেকে ভাসমান ক্রেন তিয়ান-ইর মাধ্যমে স্প্যানটি নেওয়া হয় পদ্মা সেতুর 19-20 নম্বর পিলারের কাছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। সেতুর 29তম স্প্যানটি সকালে পিলার 19 এবং 20-এর উপর স্থাপন করা হয়। 28তম স্প্যান বসানোর 24 দিনের মাথায় বসানো হলো এই স্প্যানটি। 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, সেখানকার সবশেষ খবর জানাবেন। শ্রমিকদের দাবি কি কি? আপনি যেমনটি বলছিলেন, শ্রমিকরা কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেল, ঘণ্টাখানেক হয়ে গেল তারা বনানী কাকলি মোড়ে তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের একটি দাবি যে তাদের যে বেতন ভাতা রয়েছে সেটি যেন তাদের মালিক পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়, সেটি তাদের দাবি। এবং আমরা দেখতে পেয়েছি যে পুরো কাকলি বনানী মোড় থেকে শুরু করে পুরো রাজধানী, কিন্তু আপনি জানেন যে বনানী কিন্তু একটি ঢাকার প্রাণকেন্দ্র, সেখান থেকে পুরো রাস্তা কিন্তু এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা বন্ধ করে এখানে তারা দাবি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের তারা মিছিল
করে যাচ্ছেন, আন্দোলন তারা করে যাচ্ছেন এবং যে বনানী মোড়টি আছে সেখানে এরই মধ্যে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, এখানে কাউকে ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর পুরো এলাকায় কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয়ে গেছে। এরই মধ্যে গুলশান থেকে শুরু করে যা রমনায় যাওয়ার পথে এবং পুরো ঢাকায় আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে। এখানে যারা শ্রমিকরা আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, তাদের সঙ্গে কথা বললে আমরা আপনাদেরকে একটু বিস্তারিত জানাতে পারবো। আপনাদের দাবিগুলো একটু বলেন। জি, দাবি না বইলা গার্মেন্টস বন্ধ করে দিছে। এখন তো বিজিএম এর তো অর্ডার আছে যে বইলা বেতন টেতন দিয়ে বন্ধ করব, কোনো কিছু না দিয়েই বন্ধ করে দিছে। আপনি একটু বলেন যে আপনার দাবিগুলো একটু বলেন এক লাইনে। আমাদের বেতন দেয় না, গার্মেন্টস না কয়া নোটিশ টাঙ্গাই দিছে, এই কারণে আমাদের এই অবস্থা। আমাদের দাবি মানতে আসছে না কোম্পানি। আপনাদের দাবি না মানা পর্যন্ত কি আপনারা রাস্তায় অবস্থান করবেন? রাস্তা অবস্থান করবো, এরা দায়িত্ব কোম্পানি, এটা তো আমাদের দায়ী না। আমাদের তো দাবি মানতে হবে, না মানলে আমরা কি করবো? আমরা 4-5 ঘন্টা আজকে বসে রয়েছে সকাল পর্যন্ত। মালিক আসবে না, মালিক আমাদের দাবি মানতে হবে না, আমরা না মানলে কি করবো? আচ্ছা, আপনারা কি চান মূলত? আপনাদের চাওয়াগুলো একটু বলেন। যাও আমাদের ছুটির টাকা মানে বছর হচ্ছে, বছরের টাকা দিতে হইব, আবার ছুটির টাকা দিতে হইব, বেতন দিতে হইব, এই ব্যবস্থা। ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম এখানে যারা গার্মেন্টস শ্রমিক আছে তাদের সঙ্গে, তারা কিন্তু বলছে যে তারা তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন। তাদের এরই মধ্যে বেতন বাকি রয়ে গেছেন এবং তাদেরকে না বলে গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে, এটি হচ্ছে মূল কারণ। আর এরই মধ্যে এখান থেকেই পুরো ঢাকা বন্ধ হয়ে গেছে। পুরো ঢাকায় যে যান চলাচলে কিন্তু ব্যাঘাত ঘটেছে। এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও ঘটনাস্থলে আছেন এখন। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বলছেন যে তাদেরকে ফিরে যাওয়ার জন্য, কিন্তু তাদের একটি দাবি, তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু রাস্তায় অবস্থান করবেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে কিছু আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছে কিছুক্ষণের মধ্যে তাদেরকে সমঝোতার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, এমনটি আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আর যারা শ্রমিকরা রয়েছেন তারা বলছেন যে মালিক পক্ষের এখানে আসতে হবে, এসে সমঝোতা করতে হবে, গার্মেন্টস খুলে দিতে হবে এবং তাদের যে পাওনা টাকাগুলো ছিল সেই টাকাগুলো তাদেরকে এরই মধ্যে দিয়ে দিতে হবে। এই ছিল বনানী কাকলী থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মৌ খন্দকার যুক্ত ছিলেন রাজধানীর বনানী থেকে। যেমনটা দেখছিলেন, বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমেছেন, তারা আন্দোলন করছেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার কারণে তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন পিরোজপুরের চাষিরা। এবছর গত বছরের তুলনায় কম জমিতে তরমুজ চাষ হলেও ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন তারা। তবে লকডাউনের কারণে তরমুজ কিনতে আসছেন না ক্রেতারা, ফলে মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে তরমুজ। এতে কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্টরা। ইমন চৌধুরীর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে পিরোজপুরে তরমুজের ফলন বেশ ভালো হয়েছে। লাভের আশায় তরমুজ আবাদ করে কৃষকের মুখে হাসি ফুটলেও সে হাসি এখন কান্নায় পরিণত হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশ জুড়ে চলছে অঘোষিত লকডাউন। এই অবস্থায় গণপরিবহন বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে আসতে পারছেন না। আবার সব সাপ্তাহিক ও দৈনিক হাটগুলো বন্ধ থাকায় তরমুজ কিনছেন না ক্রেতারাও। এতে বিপাকে পড়েছে কৃষকরা। মানুষের কাছ থেকে টাকা পয়সা আইনা এই তরমুজ চাষ করেছি, এখন তো তরমুজ বিক্রি করার সময় হয়ে গেছে, কিন্তু বিক্রি করতে পারতেছি না। কোনো গ্রাম থেকেই কোনো গ্রামে লোক যাওয়া নিষেধ করোনা ভাইরাসের জন্য, যার কারণে আমরা ফল বিক্রি করতে পারতেছি না। এবছর তো আমাদের ফসলও ভালো হয়েছে, কিন্তু মূল্য পাচ্ছি না, বাইরের কোনো লোক আসে না। তবে কৃষকদের তরমুজ বাজারজাত করার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। কৃষকদেরকে বলা আছে যে তারা যেন ওই কৃষক যারা আছে তাদেরকে বলে, যারা আগে পাইকারি কিনতো তাদেরকে খবর দিলে যদি প্রয়োজন হয় তারা আমার থানার সহায়তায় তারা আসতে পারবে, এখানে কোনো সমস্যা হবে না। পিরোজপুরে এবছর তরমুজ চাষ হয়েছে 200 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। মহামারী আকারে বিশ্বব্যাপী এই ভাইরাসের সংক্রমণের পেছনে যুক্তরাষ্ট্র বরাবরই
চীনকে দোষারোপ করে আসছে। এ বিষয়ে এবার প্রেসিডেন্টের পর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একইভাবে চীনকে দায়ী করলেন। রোববার মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পম্পেও এই ভাইরাস সংক্রমণের বিষয়ে চীনের মিথ্যাচার ও গোপন করার প্রবণতার সমালোচনা করেন। একই সঙ্গে দাবি করেন উহানের ল্যাবরেটরি থেকেই এই নভেল করোনা ভাইরাসের উৎপত্তি। চীন ইচ্ছাকৃতভাবে কোভিড-19 তীব্রতা গোপন করেছে। জানুয়ারির শুরুতেই তারা এর জন্য চিকিৎসা সরঞ্জাম মজুত করেছিল। আমরা নিশ্চিত করতে পারি যে বিশ্বজুড়ে সম্পর্কে কোনো ধারণা পাওয়ার আগেই চীনা কমিউনিস্ট পার্টি প্রয়োজনীয় সবকিছু করেছিল। উহানের পরীক্ষাগার থেকে এই নভেল করোনার উৎপত্তির বিষয়ে উল্লেখযোগ্য পরিমাণ প্রমাণ রয়েছে আমাদের হাতে। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিজেদের সেরা দুটি স্মারক নিলামে তুলে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যতম দুই তারকা ক্রিকেটার সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ। সৌম্য সরকার গত বছর নিউজিল্যান্ডে দেশের হয়ে সবচেয়ে কম মাত্র 54 বলে দ্রুততম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রেকর্ড গড়া ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন এই হার্ড হিটার। এদিকে দেশের হয়ে ওয়ানডেতে একমাত্র হ্যাটট্রিকের রেকর্ড করা পেসার তাসকিন আহমেদ নিলামে তুলেছিলেন তার হ্যাটট্রিক করা সেই বলটি। রোববার অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা সৌম্য সরকারের ব্যাট 4.5 লাখ টাকা এবং তাসকিনের হ্যাটট্রিক করা বলটির সর্বোচ্চ মূল্য ওঠে 4 লাখ টাকা। অকশন ফর অ্যাকশনের অন্যতম স্বত্বাধিকারী আরিফ আর হোসেন জানিয়েছেন একটি ব্যাংক নিলামে জিতে এই ব্যাট এবং বল কিনে নিয়েছে। জুন 9 জুনের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে তার আগে সবগুলো ক্লাবের কোচ ও ফুটবলারদের করোনা পরীক্ষা করা হবে। এদিকে লিগ মাঠে গড়ালেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। লিগের শীর্ষ ক্লাবগুলোর বৈঠক শেষে এমন সিদ্ধান্তই উঠে এসেছে। যুক্তরাজ্যে আর কিছুদিন পরই শেষ হবে লকডাউন। শোনা যাচ্ছিল 8 জুন থেকে আবারও মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে বৈঠকে বসে লিগের শীর্ষ ক্লাবগুলো, কিন্তু বৈঠক শেষে খুব একটা সুফল আসেনি। এখনও নির্ধারণ হয়নি ইপিএল গড়ানোর চূড়ান্ত তারিখ। সিদ্ধান্ত আসে লকডাউন ভাঙার পর জুনের মাঝামাঝি সময়ে আবারও মাঠে গড়াতে পারে ইপিএল। তবে যখনই লিগ শুরু হোক না কেন, ম্যাচ শুরুর আগে সব ক্লাবের ফুটবলার ও কোচদের কোভিড-19 পরীক্ষা করে নেওয়া হবে। অর্থাৎ প্রায় 26,000 টেস্ট করার পদক্ষেপ নিতে যাচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন। আর ম্যাচ যখনই মাঠে গড়া, সব ম্যাচে আয়োজন করা হবে রুদ্ধদ্বার ও নিরপেক্ষ ভেন্যুতে। কারণ যে কোনো ক্লাবের নিজস্ব ভেন্যুতে খেলা আয়োজন হলে স্টেডিয়ামের বাইরে ভিড় হয় ক্লাবের সমর্থকদের। ব্যাপারটি নিয়ে যুক্তরাজ্য প্রশাসন যেমন চিন্তিত, আর তা এড়াতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এদিকে ঝুঁকি নিয়ে লিগ আয়োজনকে অনেকেই দেখছেন সমালোচনার চোখে। ফিফার প্রধান চিকিৎসক কর্মকর্তা মাইকেল ডি হুগের মতে, জীবন বাঁচানোটাই এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। মাঠে খেলা গড়ানোর এখনো সঠিক সময় আসেনি। যদিও জুনে আবারও লিগ শুরুর কথা মাথায় রেখে বেশ কয়েকটি ক্লাব এরই মধ্যে অনুশীলন করছে। সরকারের দেয়া বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন করছে প্রত্যেকটি ক্লাব ফুটবলাররা। তামিমুর রহমান, নিউজ 24। শেষ করব দুপুর 12টার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতি সচল করার চেষ্টা, শিগগিরই আসছে বেশ কিছু ঘোষণা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। দেশে করোনা সংক্রমণ কমতে পারে জুনে, বলছে বিশেষজ্ঞ কমিটি। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি হবে ভয়াবহ। 6টি কোম্পানিকে ওষুধ তৈরির অনুমোদন। ইতালি, ফ্রান্স ও স্পেনে কমেছে করোনায় মৃত্যু, নতুন করে বাড়ছে রাশিয়ায়। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় মারা গেছে 1100 জন। লকডাউনে আশা জাগাচ্ছে ই কমার্স, বেড়েছে অনলাইনে বেচা কেনা। নিত্যপণ্যের চাহিদাই সবচেয়ে বেশি। এবং করোনাকালেও থেমে নেই পদ্মা সেতু নির্মাণ কাজ। বসানো হলো 29তম স্প্যান, দৃশ্যমান হলো 4.25 কিলোমিটার এলাকা। আর এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।